গ্রাম, সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতের স্পন্দন। গ্রাম নিয়ে রাঢ় বাংলায় রচিত হয়েছে অসংখ্য কবিতা, গান। এই গ্রামেই জন্ম নিয়েছেন বহু মনীষী, মহারিষিরা। মরু ছায়াতলের পাশ দিয়ে বয়ে চলা কল্লোলিনী নদী কিংবা গ্রামের ধুধু সবুজ প্রান্তর আজও কাছে টেনে নেয় পৃথিবীর সমস্ত আকুলতাকে। নগর জীবনের সমস্ত বৈষয়িক স্বাচ্ছন্দ্য ম্লান হয়ে যায় এই নৈসর্গিক সৌন্দর্যের কাছে। আর তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সৃষ্টিশীল মানুষ বারবার ছুটে গেছেন সবুজ গ্রামের নির্মল শান্তির পরশ পেতে। নগরায়নের এই ব্যস্ত কঠিন জীবনেও একটু স্নিগ্ধ সুখের সন্ধানে সরলমতি পল্লী জীবন হাতছানি দিয়ে রেখেছে বারবার প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান মানুষকে। কবি জীবনানন্দ তাই লিখেছিলেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। বিশ্বমানচিত্রে আজও ভারতের প্রধান পরিচিতি গ্রাম দিয়ে। এদেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ লুকিয়ে আছে পল্লী গ্রামে। আর তাই পৃথিবীর নজর যেন বরাবর আবর্তিত হয়েছে ভারতের গ্রামকে কেন্দ্র করে। বাদ যায়নি ব্রিটিশ রাজও। গ্রাম থেকে কাঁচামাল সংগ্রহের অভিলাষে পাতানো হয়েছিল রেলের ট্র্যাক। শাসনের শেষ দিন পর্যন্ত এই গ্রাম ভারতের সম্পদ শুষে নিতে তৎপর ছিল ব্রিটিশ সরকার। আজও উন্নয়নের সমস্ত প্রতিশ্রুতি লুকিয়ে আছে ভারতের গ্রাম পাহাড়ের অলিন্দে। 200 বছর পরাধীনতার শৃঙ্খলে বাঁধা ছিল ভারত। 1947 সালের 15ই আগস্ট যখন এ দেশ স্বাধীন হয়, তখন ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় 30 কোটি। এই জনসংখ্যার প্রায় 90% মানুষ বাস করতেন গ্রামে। 2011 সালে ভারতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 121 কোটি। আজও 73% মানুষ বসবাস করেন গ্রামেই। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ আজও চাষাবাদের উপর নির্ভরশীল। স্বাধীনতার পর থেকে শহরমুখী হবার প্রবণতা বেড়েছে ভারতবর্ষে, কিন্তু গ্রামীণ জীবনের উপর থেকে নির্ভরতা সামান্য কমেনি। জাতির পিতা মহাত্মা গান্ধী জানতেন গ্রামই ভারতের প্রাণ। তিনি চেয়েছিলেন সমৃদ্ধ ভারত গড়ার আগে সমৃদ্ধ গ্রাম গড়তে। তাই নিজের হাতে চরকা চালিয়ে গ্রাম ভারতকে সমৃদ্ধির নতুন দিশা দেখাতে চেয়েছিলেন। স্বাধীনতার পর গ্রাম ভারতকে সমৃদ্ধ করে গড়ে তুলতে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকার বহুবিধ পরিকল্পনা গ্রহণ করে। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ছিল তারই প্রধান লক্ষ্য। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করার উদ্দেশ্য ছিল মূলত দুটি। প্রথমটি ছিল গ্রামের মানুষকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তুলে আনা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল গ্রামের উন্নয়নের দায়িত্ব গ্রামের মানুষের হাতেই অর্পণ করা। তার সুফলও পাওয়া যাচ্ছে অনেক। বর্তমানে শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামেও বাড়ছে সাক্ষরতার হার। আবার সাক্ষরতার হার বাড়ার সাথে সাথে বাড়ছে গ্রামের মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা। কাজ না থাকায় শিক্ষিত বেকাররা চাকুরির খোঁজে ছুটে আসছে শহরগুলোতে। অন্যদিকে গ্রামে কাজ না থাকায় স্বল্প শিক্ষিত কিংবা স্বাক্ষর জ্ঞানহীন একটা বড় অংশ শহরে চলে যাচ্ছে দিনমজুরি করতে কিংবা শিল্প কারখানাগুলিতে। এর ফলে বিঘ্নিত হচ্ছে প্রথাগত কৃষিকাজ, যার জেরে কমে আসছে উৎপাদন। তাই হুমকির মুখে গ্রামীণ অর্থনীতি। এই পরিস্থিতিতে গ্রামের মানুষকে গ্রামেই ধরে রাখতে শুরু হয় ভাবনা চিন্তা। আর তারই পরিকল্পনা হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MNREGA। গ্রামের শ্রমজীবী অংশের কথা ভাবনায় রেখে কেন্দ্রীয় সরকার একসময় চালু করেছিল ফুড ফর ওয়ার্ক কর্মসূচি। এই প্রকল্পে কাজের বিনিময়ে শ্রমিকদের দেওয়া হতো চাল, গম। কিন্তু সেই কাজে ছিল না কোনো নিশ্চয়তা। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চিত কর্মসংস্থান প্রকল্পে রয়েছে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা। 2005 সালে ভারতীয় সংসদে MGNREGA আইন হিসাবে প্রতিষ্ঠা পায়। এরপর 2006 সালের 2রা ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আনুষ্ঠানিকভাবে প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়।
প্রথম পর্যায়ে সারা দেশে 130টি জেলায় এনরেগা কর্মসূচি শুরু হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের 625টি জেলাতে বর্তমানে এনরেগা কর্মসূচি চালু রয়েছে। 2006 সালে ত্রিপুরাতে প্রথম এনরেগা চালু হয় ধলাই জেলায়। এরপর পর্যায়ক্রমে চালু হয় পশ্চিম, দক্ষিণ এবং উত্তর জেলাতেও। বর্তমানে রাজ্যের 4 জেলায় জব কার্ড দেওয়া হয়েছে 5,90,800 পরিবারকে। 2009-10 অর্থবর্ষে আমরা টোটাল 27,20,28,799 টাকা আমরা পেয়েছি সরকার থেকে। তার মধ্যে আমরা পুরো টাকায় আমরা খরচ করতে পেরেছি এবং আমরা টোটাল 100.21% মেনটেজ আমরা কাউকে আমরা আনএমপ্লয়মেন্ট যে অ্যালাউন্স বেকার ভাতা যেটা আমরা কাউকে এটা দিতে হয়নি গত অর্থবর্ষরে। সবাই যারাই যখন কাজ আমাদের কাছে ডিমান্ড করেছেন নির্ধারিত ফরম্যাটে আমরা সবাইকে সময় মতো আমরা কাজ দিতে পেরেছি। এনরেগা চালু হবার পর গত 5 বছরে ত্রিপুরায় প্রায় 22 লক্ষ কর্মদিবস সৃষ্টি করা হয়েছে। 2006-07 অর্থ বছরে এনরেগায় রাজ্যের শ্রমিকদের মজুরি ছিল 60 টাকা। 2011 সালের 1 জানুয়ারি থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে 118 টাকা। ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবইয়ের মাধ্যমে শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে। কাজ চেয়ে আবেদন করলে 15 দিনের মধ্যে নিয়ম মেনে কাজ দিচ্ছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত। এনরেগার প্রধান উদ্দেশ্য মূলত দুটি। প্রথমটি হলো গ্রামের শ্রমজীবী অংশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। দ্বিতীয়টি হলো কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন। এর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা স্থির করে দেওয়া হয়েছে। এগুলি যেমন জল সংরক্ষণ ও উত্তোলন, বনায়ন, গ্রামীণ সড়ক নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, পুকুর খনন ইত্যাদি। আগে তো খারাপ হয়ে আছিল, এখন তো ভালো হয়ে আছে আমরা রাস্তাটা। এটা ফটোটাইপ কলোনি রাস্তাটা আমরা নতুন হলে দিছে। রাস্তাটা খুব কষ্ট আছিল আমরা চলাফেরা করতে হাঁটতে। এখন আমরা রাস্তাটা করিয়া এখন সুবিধা করছে, ইচ্ছলিং হয়েছে। আমার লাগে খুব ভালো হয়েছে হাঁটতে চলাফেরা করতে। পড়াশোনা করা হয়েছে ছেলেরা লগালে সরকারি বাড়ি নিয়ে চলতে চলতে আমদানগর গাঁও পঞ্চায়েত। আমরা সায়দাবাড়ি আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতে বেকার কাজ করি। বেকার কাজ করি আমাদের বাচ্চারা লেখাপড়া করাই, হাঁস মুরগ গরু ছাগল এইসব কিনে বাকি টাকা যা থাকে সংসারে খরচ হয়। জাতীয় স্তরে রেগা চালু হওয়ার পর গ্রামীণ এলাকায় উৎপাদন বৃদ্ধি, ক্রয় ক্ষমতা বাড়বে বলেই প্রত্যাশা ছিল সরকারের। প্রতি বছর দেশে এই প্রকল্পে 41 মিলিয়নেরও বেশি পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচলিত এই আইনে 23% কর্মী হতে হবে তপশিলি জাতি ও 17% কর্মী হবে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত। এছাড়াও মোট শ্রমের 50% কাজ দিতে হবে মহিলাদের জন্য। স্বভাবত এই কর্মসংস্থান প্রকল্পে খুশি শ্রমিকরাও। শ্রেণীবিভক্ত ভারতীয় সমাজ ব্যবস্থায় সামাজিক এবং লিঙ্গ সাম্যতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এনরেগা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমি জব কার্ডের মাধ্যমে আমি বেকার কাজ করছি। করার পরে আমি পোস্ট অফিসের থেকে টাকা নিয়ে পোস্ট অফিসের টাকা নিয়ে আমরা এখানেও পোস্ট অফিসের মাধ্যমে আমরা টাকা পাওয়ায় আমরা খুব আনন্দিত হয়েছি এবং আমরা এখানে পাওয়ায় আমরা বাঁচতেছি। রাস্তাটা আমাদের আগে কাঁচা রাস্তা ছিল। এই রাস্তাটা রেখার মাধ্যমে আমাদের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতে 2009 সালের এই রাস্তাটা আমাদের হয়েছে। এই রাস্তাটা হওয়ার ফলে আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে যেমন আমাদের এই পাড়ায় যারা বসবাস করছেন বিভিন্ন সময় রোগী এবং ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে সবজি এবং অন্যান্য জিনিসপত্র আমাদের আগে যেভাবে কষ্ট করে বাজার থেকে বহন করে নিয়ে আসতে হতো, বা আমাদের এখানের যারা বিক্রেতারা রয়েছেন তারা বাজারে মালগুলি নিয়ে যেতে অনেক কষ্ট পেতেন। এখন খুব সহসাই অটো অথবা রিক্সার মাধ্যমে এই মালগুলি সরবরাহ করতে পারছেন। জাতীয় গ্রামীণ নিশ্চিত কর্মসংস্থান প্রকল্পের কাজে যার পর নাই খুশি শ্রমিকরা।
এই আইনের নেতিবাচক দিক নিয়েও সরব রয়েছেন কেউ কেউ। অর্থনীতিবিদদের মতে এনরেগা কর্মসূচির ফলে মাথাপিছু গড় আয়ের উপর আয়করের পরিমাণ কমে যাচ্ছে। দ্বিতীয়ত, সমস্ত সরকারি সুযোগ সুবিধা মূলত সমাজের অপেক্ষাকৃত ধনী শ্রেণীভুক্তদের কথা মাথায় রেখেই তৈরি করা থাকে। এনরেগার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না। সমালোচকদের বক্তব্য, দুর্নীতি এনরেগার অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। এছাড়া কৃষি এবং নির্মাণ কাজে শ্রমিক স্বল্পতার অন্যতম প্রধান কারণ হিসেবেও এনরেগাকে দায়ী করেন অনেকেই। কিন্তু সব কিছুর পরেও এই বিষয়ে সকলে একমত যে পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এনরেগা নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে মতৈক্য কিংবা মতানৈক্য। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শ্রমিক স্বল্পতার ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেছেন অনেকেই। দুর্নীতি রুখতে রাখা হচ্ছে সোশিয়াল অডিটের ব্যবস্থা। পৃথিবীর সর্বত্রই তাই এখন চর্চা চলছে এনরেগার সাফল্য নিয়ে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্রের কাজের অধিকারের এই নিশ্চয়তার অনেকেই বিস্মিত। গ্রামের মানুষ কাজের অধিকারের এই নিশ্চয়তাকে আশীর্বাদ বলেই মনে করেছেন। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এক নিশ্চিত জীবনের ভরসা। দেশের প্রায় 5 কোটি পরিবারের জীবনে এক নতুন উষার আলো।